আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ফলক এবং তার সাথে একটি ফলক ও বাড়ির ছবি দেখাবো, যে ফলক দুটির সাথে এবং বাড়ির সাথে নানা ঐতিহাসিক ব্যক্তিত্বের কাহিনী জড়িয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনার কথা, জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর বিপ্লবীদের নানা কর্মকাণ্ডের কথা, জড়িয়ে আছে শ্রী অরবিন্দের কথা। যে অরবিন্দের কথা আপনাদের বলবো, তিনি তখনও বীর বিপ্লবী অরবিন্দ নামেই পরিচিত ছিলেন। তখনও তিনি ঋষি অরবিন্দ হয়ে ওঠেননি, কিন্তু তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছিল রাজনৈতিক চেতনার পরিবর্তে। সেই সময়কালের কিছু ঘটনার কথা আজকে আপনাদের এই ভিডিওতে জানাবার চেষ্টা করব। বিংশ শতাব্দীর শুরুতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর বোমা মামলা একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা। যে ঘটনার কথা আমরা সকলেই জানি, যে আলিপুর বোমা মামলাকে নানা নামে অভিহিত করা হয়ে থাকে, যেমন আলিপুর ষড়যন্ত্র মামলা, মানিকতলা বোমা মামলা বা মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা। এই মামলার সূত্রপাত কিন্তু হয়েছিল 1908 সালে 30 এপ্রিল মুজফ্ফরপুর নগরে। সেদিন সন্ধ্যায় বাংলার দুই দামাল বীর বিপ্লবী সন্তান ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ড সাহেবের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিলেন। কিন্তু অত্যাচারী কিংসফোর্ড সাহেব সেদিন মারা যাননি, মারা গিয়েছিলেন মিসেস কেনেডি ও তার মেয়ে। সেই বোমা ছোড়ার ঘটনা ব্রিটিশ প্রশাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই বোমা ছোড়ার ঘটনার সূত্র ধরে ব্রিটিশ পুলিশের কর্তারা এসে পৌঁছন আজকের মানিকতলার মুরারিপুকুরের একটি বাগান বাড়িতে। যে বাগান বাড়িটি ছিল শ্রী অরবিন্দের পৈতৃক বাগান বাড়ি। যে বাগান বাড়িতে ব্রিটিশ পুলিশের কর্তারা একটি বোমা তৈরির কারখানা হদিশ পেয়েছিলেন, যেখানে বিপ্লবীরা গোপনে সলা পরামর্শ করতেন, সভা করতেন, বোমা তৈরির কৌশল শিখতেন এবং বোমা তৈরি করতেন। তাদের বোমা তৈরি কৌশল শেখাতেন হেমচন্দ্র কানুনগো। যদিও সেই বাগান বাড়িটির আজ আর কোনো অস্তিত্ব নেই, তবে সেখানে একটি পার্ক আছে এবং সেই পার্কে বিপ্লবীদের স্মরণে একটি ফলক লাগানো হয়েছে। মুরারিপুকুর বাগানবাড়ি থেকে বা মানিকতলার বাগানবাড়ি থেকে 1908 সালের 2রা মে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের পুলিশের কর্তারা 14 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনায় যুক্ত থাকার অপরাধে বিভিন্ন জায়গা থেকে মোট 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের মধ্যে ছিলেন শ্রী অরবিন্দ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো প্রমুখ বিপ্লবীগণ। সে মামলা চলেছিল আলিপুর সেশন কোর্টে 1908 সালের মে মাস থেকে 1909 সালের মে মাস পর্যন্ত, প্রায় 1 বৎসর কাল ধরে। সে মামলায় বিচারপতি ছিলেন P.C. বিচক্রাফট এবং বিপ্লবীদের হয়ে মামলা লড়েছিলেন বিখ্যাত ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সে মামলার রায়ে উল্লাসকর দত্ত এবং বারিন ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। পরবর্তীকালে অবশ্য তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দেওয়া হয়েছিল। সেই মামলায় উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে শ্রী অরবিন্দ ও পূর্ণচন্দ্র সেন এবং আরো কয়েকজন বিপ্লবীকে মুক্তি দেওয়া হয়েছিল। বাদবাকি বিপ্লবীদের বিভিন্ন মেয়াদে সাজা শোনানো হয়েছিল। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ফুটপাতে জাল দিয়ে ঘেরা একটি জায়গায় একটি ফলক এবং তার পিছনে একটি বাড়ি। সেই বাড়িটির ছবি আপনাদের পর্দায় দেখানোর চেষ্টা করছি, আর সেই বাড়ি সম্পর্কে 2-4টে কথা বলার চেষ্টা করছি। আপনারা পর্দায় যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি অত্যন্ত সাদামাটা, প্রায় জীর্ণ একটি দোতলা বাড়ি নয়। এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। প্রথমেই বলি, এই বাড়িটির বর্তমান ঠিকানা 6 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। আজ থেকে 100 বছরেরও বেশি আগে এই বাড়িটির ঠিকানা ছিল 6 নম্বর কলেজ স্কোয়ার। এই বাড়িটির বর্তমান অবস্থান হল বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত মহামতি সোসাইটি এবং ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের মাঝামাঝি স্থানে। এই বাড়িটির প্রথম মালিক ছিলেন ডেভিড হেয়ার। যে ডেভিড হেয়ারের কথা আপনারা সকলেই জানেন। তিনি ঘড়ি ব্যবসায়ী হিসেবে কলকাতায় এলেও পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন একজন সমাজসেবী এবং বাংলার শিক্ষার প্রসারে তার অবদান চিরস্মরণীয়। তার ফলে সেই সময়কার নবজাগরণে বহু রথী মহারথীর পদার্পণ ঘটেছিল এই বাড়িতে। পরবর্তীকালে এই বাড়িতে বাস করতেন কৃষ্ণ কুমার মিত্র। তিনি ছিলেন জাতীয় কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নরমপন্থী দলের সদস্য। তিনি ছিলেন স্বদেশী যুগের বিখ্যাত পত্রিকা সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ও ব্রাহ্ম দলের নেতা। এই কৃষ্ণকুমার মিত্রের সাথে শ্রী অরবিন্দের একটা গভীর সম্পর্ক বা যোগাযোগ ছিল। শ্রী অরবিন্দের মাতা স্বর্ণলতা ঘোষ ছিলেন কৃষ্ণকুমার মিত্রের শালিকা, অর্থাৎ কৃষ্ণকুমার মিত্র হলেন শ্রী অরবিন্দের মেসোমশাই।
কলকাতায় শ্রী অরবিন্দের প্রধান আশ্রয় ছিল এই বাড়িটি। বরোদা থেকে কলকাতায় এলেই তিনি এই বাড়িতেই উঠতেন। আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দকে গ্রে স্ট্রিটের বাড়ি থেকে গ্রেপ্তার করার পর শ্রী অরবিন্দের বোন সরোজিনী দেবীকে কৃষ্ণ কুমারের স্ত্রী এই বাড়িতে নিয়ে এসেছিলেন। এই বাড়িতেই তিনি বহুদিন বাস করেছিলেন। আলিপুর বোমা মামলা বা মানিকতলা বোমা মামলা বা মুরারিপুকুর ষড়যন্ত্র মামলায় শ্রী অরবিন্দ সহ অন্যান্য বিপ্লবীদের গ্রেপ্তার হওয়ার পর বিপ্লবীদের হয়ে মামলা চালানোর জন্য কৃষ্ণকুমার মিত্র চাঁদা সংগ্রহ করা শুরু করেছিলেন। চাঁদা যে খুব বেশি উঠেছিল তা নয়, কিন্তু ব্রিটিশ পুলিশ কর্তারা এই চাঁদা তোলা ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আলিপুর বোমা মামলা থেকে মুক্তি পাওয়ার পর শ্রী অরবিন্দ এই বাড়িতে এসে উঠেছিলেন। সেই মর্মে এই বাড়ির সামনে ফুটপাতে একটি বড় গাছের গোড়ার দিকে একটি ফলক লাগানো আছে। সেই ফলকটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ফলকটিতে লেখা রয়েছে শ্রী অরবিন্দ 1909 সালে কারামুক্তির পর থেকে 1910 সালে ফেব্রুয়ারিতে চন্দননগর যাত্রা পর্যন্ত শ্রী কৃষ্ণ কুমার মিত্রের কাছে 6 নম্বর কলেজ স্কোয়ারে অধুনা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে বাস করেন। তলায় তারিখ দেওয়া রয়েছে 2রা মে 1990। আপনাদের ফলকটিকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই ফলকটি। কিন্তু বর্তমানে এই বাড়িটিতে বহু পুস্তক প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের বিপণী রয়েছে। এই বাড়িটিতে অনেক আগে গ্রন্থ জগৎ নামে একটি পুস্তক বিক্রেতা ও প্রকাশনা সংস্থার অফিস ছিল। এই দোকানে প্রায়ই আসতেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী মহাশয়। সুতরাং বুঝতেই পারছেন এই বাড়িটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বাড়ি। শুধু শিক্ষা, সাহিত্য বা সংস্কৃতি চর্চা নয়, স্বদেশী আন্দোলনের অনেক কর্মকাণ্ডের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই বাড়িটি। এইবারে শ্রী অরবিন্দ সম্পর্কে 2-4টে কথা বলার চেষ্টা করি। আলিপুর বোমা মামলায় কারাবাসের সময় তিনি বিপ্লবী রাজনীতির জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি গভীর ধ্যান ও দিব্যভাবের মাধ্যমে যোগ ও দর্শনে গভীর সাধনায় মনোনিবেশ করেছিলেন। তিনি পূর্ণ যোগ বা সমন্বিত যোগের বিকাশ ঘটান। এটি মানব চেতনাকে সর্বোচ্চ স্তরে উন্নীতকরণ ও পার্থিব জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার একটি সমন্বিত পথ, এবং এই পথ পূর্ববর্তী সকল যোগের সারবস্তু সংগ্রহ করে রচনা করা হয়েছিল, এবং এই মতকে তিনি লিখিতভাবে প্রচার ও প্রসার করার কাজে মনোনিবেশ করেছিলেন। এই সূত্র ধরেই আমরা চলে যাব উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলের একটি ছোট্ট গলি শ্যামপুকুর লেনে। সেখানকার 4 নম্বর বাড়িটির সঙ্গে শ্রী অরবিন্দের একটি গভীর যোগাযোগ ছিল। বর্তমানে সেই বাড়িটির কোনো অস্তিত্ব আজ আর নেই, তবে সেই বাড়ির সামনে একটি ফলক লাগানো আছে। আমরা সেই ফলকটি আপনাদের দেখাবো এবং সেই ফলকে কি কি লেখা রয়েছে শ্রী অরবিন্দ সম্পর্কে সেই লেখাটাও আপনাদের দেখাবো। এটা হলো বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বইয়ের দোকান, সেখানে বই কেনাবেচা এবং পড়াশোনা সংক্রান্ত নানাবিধ দ্রব্যাদির ক্রয় বিক্রয় চলছে। এখানে বহু মানুষ সেখানে বইপত্র, খাতা, পেন ইত্যাদি কিনতে আসেন। চলুন আমরা চলে যাই শ্যামপুকুর লেনে, গিয়ে দেখি সেই 4 নম্বর বাড়িটির সামনে যে ফলকটি লাগানো আছে সেই ফলকটিকে। আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো শ্যামপুকুর স্ট্রিট। এটি পশ্চিম দিকে সোজা চলে গেছে যতীন্দ্রমোহন এভিনিউর দিকে। আপনারা দেখছেন সেই রাস্তাটি। এবারে আপনারা পর্দায় যে গলিপথটি দেখতে পাচ্ছেন এটি হলো রামধন মিত্র লেন, যেটি শ্যামপুকুর স্ট্রিট থেকে বেরিয়েছে। এই রামধন মিত্র লেনের গল্প আপনাদের এর আগের ভিডিওতে খানিকটা শুনিয়েছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে এই রামধন মিত্র লেনের গল্প আরো কিছু শোনানোর বাকি আছে, সে গল্প শোনাবো সময় হলে। আর এই শ্যামপুকুর স্ট্রিটের ডান দিকটি অর্থাৎ পূর্ব দিকটি সোজা চলে গেছে হাতিবাগানের দিকে বিধান সরণিতে টাউন স্কুলের কাছে। এইবার আমরা এই শ্যামপুকুর স্ট্রিট থেকে যে রাস্তাটি বেরিয়েছে বা গলিপথটি বেরিয়েছে সেই গলিপথটি আপনাদের দেখাবো, যে গলিপথের নাম শ্যামপুকুর লেন। এবারে আপনারা পর্দায় যে গলিপথটি দেখছেন এটি হলো শ্যামপুকুর লেন, যেটি শ্যামপুকুর স্ট্রিট থেকে বেরিয়েছে। এই শ্যামপুকুর লেনে 4 নম্বর বাড়ির সঙ্গে শ্রী অরবিন্দের একটা নিবিড় যোগাযোগ ছিল। যদিও সেই বাড়িটির এখন আর কোনো অস্তিত্ব নেই, সেই বাড়ির সামনে একটি ফলক শুধু লাগানো আছে, যে কথা আপনাদের আমি আগেই বলেছি। চলুন তাহলে গলির ভেতরে প্রবেশ করা যাক এবং সেই ফলকটি একবার দেখে নেওয়া যাক। এবারে আপনাদের পর্দায় শ্যামপুকুর লেনের ভেতরে একটি কর্নার প্লটের বাড়ি দেখাচ্ছি, বাড়ির সামনে একটি ফলক দেখাচ্ছি। ফলকটিকে আপনাদের পরে ভালো করে দেখাবো। আগে এই বাড়িটি দেখা, যেটি আধুনিক ফ্ল্যাট বাড়ি। এখানেই ছিল 4 নম্বর শ্যামপুকুর লেনে সেই বাড়িটি, যে বাড়িতে আসতেন শ্রী অরবিন্দ। আপাত দৃষ্টিতে শ্যামপুকুর লেন একটি ছোটখাটো গলিপথ হলেও কলকাতার ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম।
1909 সালে আলিপুর বোমা মামলা থেকে মুক্তি পাওয়ার পর শ্রী অরবিন্দ কল স্ট্রিটের বাড়িতে উঠেছিলেন, যে বাড়িটির ছবি আপনাদের দেখিয়েছি। কিন্তু সেখানে থাকলেও তিনি দিনের অনেকটা সময় ব্যয় করতেন 4 নম্বর শ্যাম্পুকুল লেনের বাড়িতে, কারণ এই 4 নম্বর শ্যাম্পুকুল লেনের বাড়ি থেকেই তিনি ধর্ম নামে একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা শুরু করেছিলেন। এটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1909 সালের আগস্ট মাসে এবং শেষ সংখ্যাটি প্রকাশিত হয় 1910 সালের ফেব্রুয়ারি মাসে। এই বাংলা সাপ্তাহিক পত্রিকার পাশাপাশি তিনি একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা শুরু করেন, যে পত্রিকার নাম কর্মযোগিন। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1909 সালের 27 জুন। এই সমস্ত পত্রিকার সম্পাদনার কাজ তো তিনি করতেনই, তার সাথে ভারতীয় সনাতন ধর্ম, শাস্ত্র এবং জাতীয়তাবোধ সংক্রান্ত বিভিন্ন নিবন্ধগুলি যেগুলো ওই পত্রিকা দুটিতে প্রকাশিত হতো সেগুলো তিনি লিখতেন। পরবর্তীকালে তার লেখনীগুলি নিয়ে বইও প্রকাশিত হয়েছিল। তবে 4 নম্বর শ্যাম্পুকুল লেনে সেই বাড়িটি আজ আর নেই, সেই জায়গায় উঠেছে বহুতল ফ্ল্যাট বাড়ি। আপনারা দেখলেন পর্দায় সেই বাড়িটি। আলিপুর বোমা মামলা থেকে মুক্তি পাওয়ার পর শ্রী অরবিন্দের ব্যস্ততম কর্মজীবনের অন্যতম ঠিকানা ছিল এই 4 নম্বর শ্যাম্পুকুল লেনের বাড়িটি। শ্রী অরবিন্দের বিপ্লবী জীবনের বন্ধুদেরও আনাগোনা ছিল এই বাড়িতে, ফলে ব্রিটিশ পুলিশের সন্দেহ কেন্দ্রীভূত হয় এবং শ্রী অরবিন্দের পুনরায় গ্রেপ্তারের সম্ভাবনা দেখা দেয় এবং ভগিনী নিবেদিতা স্বয়ং তাকে আত্মগোপন করার পরামর্শ দেন এবং তার কর্মযোগিন পত্রিকার পরিচালনার ভার নিজ হস্তে গ্রহণ করেন। আত্মগোপন করার আগে সস্ত্রীক শ্রী অরবিন্দ সারদা মায়ের কাছে উদ্বোধন পত্রিকার অফিসে আজকের মায়ের বাড়িতে এসে দেখা করেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। আশীর্বাদ করার সময় সারদা মা বলেছিলেন, আমার বীর ছেলে, এইটুকু মানুষ, একই কোম্পানির এত ভয়। এই 4 নম্বর শ্যাম্পুকুল লেনের বাড়ি থেকেই 1910 সালের মার্চ মাসে শ্রী অরবিন্দ সম্পূর্ণ অন্তরের নির্দেশে পূর্ব পরিকল্পনাবিহীন একাকী প্রথমে নৌকোযোগে চন্দননগর পাড়ি দেন, পরে জাহাজে করে সেখান থেকে পন্ডিচেরি গিয়ে যোগ সাধনায় নিবৃত্ত হন। এবারে বাড়ির সামনে কর্নারে যে ফলকটি লাগানো হয়েছে সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে, শ্রী অরবিন্দ 1910 সালের ফেব্রুয়ারি মাসে তার সম্পাদিত কর্মযোগিন ও ধর্ম পত্রিকার কার্যালয় 4 নম্বর শ্যাম্পুকুল লেন ছেড়ে গঙ্গার ঘাট থেকে নৌকোযোগে চন্দননগর যাত্রা করেন। চন্দননগরের অজ্ঞাতবাসের পরে তিনি পন্ডিচেরি প্রস্থান করেন। নিচে তারিখ দেওয়া রয়েছে 2রা মে 1990 সাল। এটি হলো শ্যাম্পুকুল লেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি কেমন লাগলো যদি মন্তব্য করে জানান, তাহলে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।